যারা পাল্টা ট্যারিফ আরোপ করে বসে নেয় তাদেরকেও সবাইকে 10% ট্যারিফ তো দিতেই হচ্ছে। এটি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাপনায় আসলে কতটা অস্থিরতা তৈরি করবে? তো এইটা গ্লোবাল ট্রেডিং সিস্টেমে একটা কনফিডেন্সের ঘাটতি তৈরি করবে। এই গ্লোবাল যে সাপ্লাই চেনের যে একটা ইকুইলিব্রিয়াম আছে সেই ইকুইলিব্রিয়ামটা ডিসরাপ্টেড হবে, হওয়ার কারণে যেটা হবে যে ইনএফিসিয়েন্সি সৃষ্টি হবে এবং এর কারণে কস্ট অফ গুডস বেড়ে যাবে। এটা কারোর জন্য সুখকর না। এই নিরপেক্ষতা কিন্তু একটা জায়গায় সবসময় কিন্তু হারিয়েছে, সেটা ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে। এবং ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সবখানে কিন্তু সেই প্রোভাইডার লাভ হয়েছে কি তার কোনো কিন্তু লাভ হয় নাই, বরং আন্তর্জাতিকভাবে কিন্তু আমেরিকার জন্য দে পেইড দ্য প্রাইস। কেন আজকের এই ট্যারিফ ঘোষণা? এর আগেও আমরা দেখেছি ট্যারিফ ঘোষণা তিনি করেছেন কানাডা, মেক্সিকো, চীন, বিভিন্ন জায়গা থেকে তিনি বলছিলেন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে সেটি শুরু হবে। কিছুটা সময় দিয়েছেন, 1 মাস সময় দিয়ে আবার শুরু করেছেন, একেবারে ঘোষণা দিয়ে লিবারেশন ডে ঘোষণা দিয়ে 2 এপ্রিল আজকে যে বৈশ্বিক ট্যারিফ তিনি ঘোষণা করলেন। এবং আমরা যেটি বলছিলাম যে যার সাথে কোনো সমস্যা নেই, যার সাথে বাণিজ্য ঘাটতি নেই, যারা পাল্টা ট্যারিফ আরোপ করে বসে নেয় তাদেরকেও সবাইকে 10% ট্যারিফ তো দিতেই হচ্ছে। এটি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাপনায় আসলে কতটা অস্থিরতা তৈরি করবে? দেখুন, ট্রাম্প আজকে যে ঘোষণা দিয়েছে, আমি একটু অবাক হচ্ছি। ট্রাম্পের আশেপাশে যারা অ্যাডভাইজার আছে ইনক্লুডিং দিস কমার্স সেক্রেটারি, ওরা কেমন করে এমন একটা ঘোষণা দিল। আমরা ফ্রম দ্য একাডেমিক স্ট্যান্ড পয়েন্ট আমরা সবসময় জানি ট্যারিফ মানে it has a negative impact on international trade, domestic price goes up. এখন আপনি যে স্পেসিফিক প্রশ্নটা করেছেন, আমি এখনো বোঝার চেষ্টা করছি। ওটা কিন্তু 2টা ফিগার বলছেন। একটা বলছেন যে ডিসকাউন্টেড ট্যারিফ রেট, আর একটা যে জিনিসটা বলছে ভিয়েতনামের বেলায় যে 90% ভিয়েতনাম তাদের যে ট্যারিফ এন্ড নন ট্যারিফ ব্যারিয়ার মিলে আমেরিকান গুডস গোয়িং টু ভিয়েতনাম 90%। এটাকে সমঝোতা আনার জন্য এটা করতে সামহার ইন 50% ভিয়েতনামের জন্য, বাংলাদেশের জন্য সেটা হচ্ছে 37%। তো এগুলো যে বৈশ্বিক ইম্প্যাক্টটা প্রথম হবে, এটা বিশ্ব অর্থনীতিকে নাড়া দেবে, যে কথাটা IMF ইকোনমিস্ট বলেছেন। এখন একটা গ্লোবাল রিসেশন ডেফিনেটলি হবে। এটা কারণ হলো যে অ্যাব্রাপ্ট যে ইম্পোজিশন অফ ট্যারিফ হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রেড ফ্লোর উপর একটা ইম্প্যাক্ট পড়বে, রিডিউস ইকোনমিক অ্যাক্টিভিটি। এবং এই ধরনের পলিসি হিস্টোরিক্যালি অলওয়েজ মানে লেড টু রিসেশন, এবং এটা ট্রেড টেনশন বাড়াবে। বন্ধু অবন্ধু, ডোনাল্ড ট্রাম্পও বলেছে বন্ধুদের সাথে বা দে ডিডন্ট ট্রিট আস ফেয়ার। তো এইটা গ্লোবাল ট্রেডিং সিস্টেমে একটা কনফিডেন্সের ঘাটতি তৈরি করবে। সেকেন্ড ব্যাপার যেটা হবে, ইনফ্লেশনারি প্রেশার, মানে দ্রব্যমূল্যের যেমন কনজিউমার গুডস এর দাম বেড়ে যাবে। এটা জেনারেলি যখন ট্যারিফ হয় কনজিউমার আলটিমেটলি প্রাইস পে করে, এবং কনজিউমার যখন প্রাইস পে করেন দি সেন্স যে আপনি ইনফ্লেশন বেড়ে গেলে আপনার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, আপনি কম জিনিসপত্র কিনতে পারছেন, এবং এটাই আলটিমেটলি ইম্প্যাক্ট করবে লো অ্যান্ড মিডল ইনকাম পিপলকে। এখন থার্ড যেটা হবে, যেটা আপনি উল্লেখ করেছেন যে রিটালিটরি মেজার্স এন্ড ট্রেড ওয়ার্স উইল স্টার্ট, মানে অন্য কান্ট্রি যারা আছে তারা অলরেডি হুমকি দিয়েছে যারা পাল্টা ট্রেড, এবং ট্রেড ওয়ার কারোর জন্যই সুখকর জিনিস বয়ে আনবে না। ডোনাল্ড ট্রাম্পের থিঙ্কিং এর মধ্যে একটা ফান্ডামেন্টাল ফ্ল যেটা, এবং তার অ্যাডভাইজাররা, আমরা যখন বলি যে কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেড বেনিফিশিয়াল, একটা হলো অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, আর একটা হলো রিলেটিভ অ্যাডভান্টেজ। মনে করেন আমেরিকাতেও কিন্তু এই ক্লোদিং ম্যানুফ্যাকচারার আছে, তারপরে বাংলাদেশও আছে। বাংলাদেশের কথাটা আনার কারণে, কারণ আমেরিকা বাংলাদেশের জন্য একটা বড় মার্কেট ম্যানুফ্যাকচার R&D-র জন্য, কিন্তু বাংলাদেশে একই জিনিসটা একটা রিলেটিভলি কম কস্টে তৈরি করতে পারে, এটা বলে যে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এই কারণে বাংলাদেশের পোশাক শিল্প উন্নতি করছে কম্পেয়ার টু আমেরিকা, কস্ট অ্যাডভান্টেজের কারণে। এখন ট্যারিফের কারণে সে কস্ট অ্যাডভান্টেজ চলে যাবে, এবং বাংলাদেশের তো সেই ইকোনমিক পাওয়ার নাই, কিন্তু যাদের ইকোনমিক পাওয়ার আছে, চায়না, রিটালিটরি, মেক্সিকো, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা রিটালিটরি ট্যারিফ আরোপ করবে, সেটা গ্লোবাল ট্রেডের জন্য সংকুচিত করবে, গ্লোবাল রিসেশন দিকে নিয়ে যাবে। নাম্বার 4 যেটা হবে, সাপ্লাই চেনকে এফেক্ট করবে। অলরেডি আমরা কিন্তু, আপনি যে জিনিসটা পড়ছেন, একটা কার যে ড্রাইভ করছেন, কারটা শুধু আমেরিকায় তৈরি হচ্ছে না, এটা বিভিন্ন পার্টস দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। এই গ্লোবাল যে সাপ্লাই চেনের যে একটা ইকুইলিব্রিয়াম আছে, সেই ইকুইলিব্রিয়ামটা ডিসরাপ্টেড হবে, হওয়ার কারণে যেটা হবে যে ইনএফিসিয়েন্সি সৃষ্টি হবে, এবং এর কারণে কস্ট অফ গুডস বেড়ে যাবে। এটা কারোর জন্য সুখকর না।
আর যেটা হবে ফাইনালি দেয়ার উইল বি শিফট ইন ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স। আমাদের তো ওয়ার্ল্ড ট্রেডিং অর্গানাইজেশন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে আমরা যেতে পারি, আমাদের ক্ষোভগুলোকে আমরা নিরসন করতে পারি কেউ যদি আমাকে আনফেয়ার ট্রেডিং অ্যাক্টিভিটিস করে। কিন্তু এখন গ্লোব এই যে বাণিজ্য যুদ্ধের কারণে, আগে তো অস্ত্র যুদ্ধের কারণে এটা ছিল, ওয়ার্সও ছিল, এখন বাণিজ্য যুদ্ধের কারণে ডিফারেন্ট ব্লক হবে এবং তারা তাদের স্বার্থকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে। আলটিমেটলি এই জিনিসটা গ্লোবাল ইকোনমির জন্য খুবই খারাপ হবে। কিন্তু স্পেসিফিকলি যে কথাটা ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে ম্যানুফ্যাকচারিংকে করতে পারে, মানে উনি রক্ষা করতে যাচ্ছেন, আমেরিকান ম্যানুফ্যাকচারকে বুস্ট আপ করতে যাচ্ছেন। ট্রাম্পের কিন্তু ফার্স্ট ইয়াতেও 2018 and 20 যেটা করেছিলেন যে উনি স্টিল ম্যানুফ্যাকচারদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি কিন্তু স্টিলের দাম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, স্টিল ম্যানুফ্যাকচার ইন দিস কান্ট্রি আমেরিকাতে কিন্তু ভালো করতে পারেনি, কারণ তার ইম্পোর্টেড স্টিল বানানোর জন্য ইম্পোর্টেড গুডস রিটেল ট্যারিফের কারণে বেড়ে যাওয়ার কারণে আমেরিকান স্টিল ইন্ডাস্ট্রি সেভাবে এগিয়ে যায়নি। তো এখন শর্ট টার্মে একটা চমক আছে, রিপাবলিকান বেস উজ্জীবিত হচ্ছে তারা আশেপাশের লোকজন, কিন্তু লং টার্মে এটা আমেরিকান ইকোনমির জন্য ক্ষতিকর হবে এবং বিশ্বের জন্য ক্ষতিকর হবে এবং আলটিমেটলি এটা এগ্রিকালচার সেক্টরকে ইম্প্যাক্ট করবে। এবং এটার একটা, যদি সময় থাকে আমরা বলবো যে একটা আমেরিকান যে মিড টার্ম ইলেকশন আছে 2026, একটা সাধারণ ভাবে ইম্প্যাক্ট ফেলবে। আমি যে একটা হিস্টোরিক্যাল প্রেসিডেন্ট দিচ্ছি, একটা আমেরিকাতে এই ধরনের ট্যারিফ আরেক প্রেসিডেন্ট তৈরি করেছিলেন, এটা বলে যে হ্যারিসন, বেঞ্জামিন হ্যারিসন। সেই সময় ওনার একজন ডেপুটি ছিলেন কংগ্রেসম্যান, ওনার ছিল উইলিয়াম ম্যাকেনলি। 1890-তে ওনারা সেই ম্যাকেনলি ট্যারিফ তৈরি করা হয় এবং সেটা 50% ট্যারিফ ছিল। এই ট্যারিফের রিপারকেশন আমেরিকাতে আলটিমেটলি কি হচ্ছে, কনজিউমার প্রাইস বেড়ে গেছে, লোকজন খেপে গেছে এবং রিপাবলিকান মেজরিটি পরের মিড টার্ম ইলেকশনে তার গুহারা হেরেছে, 93 সিটস ওরা লুজ করেছে। এমন যে উইলিয়াম ম্যাকেনলি যে এই ট্যারিফের প্রবক্তা ছিলেন, উনি ওনার সিট লস করেছেন, ইভেন দো উনি পরে ফিরে এসেছেন আবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো আমাদের কিন্তু হিস্টোরিক্যাল প্রেসিডেন্ট আছে। আমি বুঝতে পারছি না যে আমেরিকান যে অ্যাডভাইজার ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে আছেন, উনারা কেমন করে একটা অলমোস্ট প্রুভেন থিং যে ট্রেড ট্যারিফ এবং ইন্টারন্যাশনাল ট্রেড ফ্লো রিলেশনশিপ ডোমেস্টিক ইকোনমি কোনোটাকে এটা সাহায্য করছে না। উনি এটা কেন করতে গেলেন? মিড টার্ম ইলেকশন আছে, অবশ্যই মিড টার্ম ইলেকশন উইথ অল আদার থিংস ট্যারিফ ইজ গোইং টু হ্যাভ এ সিরিয়াস ইম্প্যাক্ট বিকজ ইজ গোইং টু হ্যাভ এন ইম্প্যাক্ট অন দি আমেরিকান ইকোনমি। And এটা যে রুরাল ভোটার বেস, এগ্রিকালচার বেস, কারণ এগ্রিকালচার কমোডিটি প্রাইস ওরা কিন্তু কারণ রিটেল টু ইম্প্যাক্ট হবে চায়না থেকে অন্যান্য কান্ট্রি থেকে, তারা তাদের গুডস বিক্রি করতে পারবে না। আপনি জানেন কিনা জানি না, ট্রাম্পের লাস্ট ইয়াতে যখন ট্যারিফ আরোপ করেছিলেন চায়নার উপরে, $28 বিলিয়ন সাবসিডি দিয়েছিল এই মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরেও ফার্মাররা খুশি হয়নি, বলে যে আমরা এইরকম লার্জেস্ট চাই না, আমরা ট্রেড করতে চাই, আমাদের জিনিসপত্র বিক্রি করতে চাই। তাদের জিনিসপত্র যে তাদের যে এগ্রিকালচার গুডস মানে জমিতে পড়ে পচে যাচ্ছিল, তারপর তো অনেক ফার্ম ব্যাংক্রাফট হয়ে গেছিল। তো এই জিনিসটা ওভারঅল মোদ্দা কথা আমেরিকার জন্য খারাপ, সারা বিশ্বের জন্য খারাপ। জি, ডক্টর কবির হাসান, অনেকগুলো দিক আপনি বিশ্লেষণ করেছেন। আমরা একটু ডক্টর গোলাম মাদবর আপনার কাছে জানতে চাই, শুরুতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছিলেন, কানাডা, মেক্সিকো, চীনকে দিয়ে শুরু করেছিলেন, আপনি কানাডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। কানাডা এখন দেখা যাচ্ছে তারা পাল্টা ট্যারিফের ঘোষণা আগে থেকে হুমকিটা দিয়ে রাখছে এবং তারা বেশ শক্ত অবস্থানে সবার আগে প্রতিক্রিয়া জানাচ্ছে পাল্টা ট্যারিফের, যেখানে মেক্সিকো বলছে তারা নমনীয় থাকছে, কিন্তু কানাডা শুরু থেকেই একটু স্ট্রং পজিশন নিয়েছে। আমার প্রশ্নটা হলো যে তিনটা দেশ না হয় আপনি তাদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করলেন, অনেক কিছু আরোপ করলেন, আপনি সামাল দেওয়ার মতো শক্তি আপনার আছে, কারণ আপনি আমেরিকা, আপনি বিশ্বের সর্বোচ্চ অর্থনীতি, সর্বোচ্চ সামরিক শক্তির দেশ। কিন্তু আপনি যখন পুরো বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন, সেখানে আপনার বন্ধু আছে, মিত্র আছে, ইউরোপীয় ইউনিয়নরা আছে, ব্রিটেন আছে, আপনার কাছের যারা, তারা সবার বিরুদ্ধে আপনি 10% কমপক্ষে দিচ্ছেন। কারো কারো ক্ষেত্রে, চীনের ক্ষেত্রে বলা হচ্ছে নতুন করে 34%, এবং হোয়াইট হাউসের সূত্র থেকে বলছে যে আগের 20% সেখানে যোগ হয়ে সেটা 54% হতে পারে।
আপনি বিশ্বের দ্বিতীয় শক্তিধর অর্থনৈতিক শক্তিধর চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। এখন যদি পুরো বিশ্বের বাকি দেশগুলো মনে করে যে আমেরিকা এককভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কারণ সবার তো আসলে অর্থনীতিটা গুরুত্বপূর্ণ, আপনি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কটা পড়ান আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই, সব দেশ যদি প্রতিক্রিয়া একসঙ্গে জানায়, আমেরিকা যতই শক্তিধর হোক, যতই অর্থনীতি শক্তিশালী হোক, কতটুকু টিকবে আসলে? ধন্যবাদ। আসলে তার আগে আমি একটু বলতে চাই, ডক্টর কবির হাসান কিন্তু বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্যিক, আন্তর্জাতিক এবং রাজনৈতিক চারটা প্রেক্ষাপট থেকে কিন্তু উনি ট্যারিফের ইমপ্লিকেশন বা ট্যারিফের যে অ্যাপ্লিকেশন ফলে যে ইম্প্যাক্টটা হবে চমৎকার ভাবে তুলে ধরেছেন উনি। আসলে বলতে গেলে কিন্তু আমি যা বলবো অনেকটা রিপিট হবে, তবে আমি ট্রাই করবো জাস্ট টু গিভ সাম মাই পার্সপেক্টিভ। আসলে দেখুন, 185 কান্ট্রিজ এর উপর বোধহয় ট্যারিফ আজকে বললো সে। আপনি বলে দিয়েছেন বাংলাদেশের যেমন 37% হবে এবং অনেকগুলো কান্ট্রিতে 70% হবে। এবং শুরু করেছেন তো যথার্থভাবে বলেছেন আপনি যে চায়না, মেক্সিকো, কানাডা, দিজ আর দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইউনাইটেড স্টেটস, এবং এর অলরেডি কিন্তু ইমপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের এখানে স্টক মার্কেটের উপর যে প্রভাবটা পড়ছে এরপর। এখন এই 185 কান্ট্রিজ এর যেখানে আমি বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে থেকে আমি যেটা দেখবো আর কি, দেখুন অলরেডি কিন্তু নিউ রিকনফিগারেশন, নিউ পোলারাইজেশন শুরু হয়েছে। আমরা এমনি যে আমরা যে যুদ্ধগুলো করে আর কি ল্যান্ডে, স্থলে বা বিমান পথে বা পানি পথে, এর থেকে চরম যে যুদ্ধ সেটা হচ্ছে এই ট্রেড ওয়ার। আমাদের কবির ভাইও বলছিলেন একটু আগে, এই ট্রেড ওয়ার কিন্তু এর ইমপ্লিকেশনটা মানুষ মরে না ইমিডিয়েটলি, কিন্তু এর ইমপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকটা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো, অনুন্নত দেশগুলোর উপর কিন্তু মারাত্মকভাবে কিন্তু এটা এফেক্ট করবে এবং তাদের যে নেশন বিল্ডিং ক্যাপাসিটি এফেক্ট করবে, তাদের যে সোশ্যাল সেফটি নেটকে এফেক্ট করবে। তো এখন যেটা উনি 185 কান্ট্রিজে, আমি আমার কাছে খুব অবাক লাগলো তার যে সেক্রেটারি, ট্রেজারি সেক্রেটারি যে বলে ফেললেন কি যে রিকোয়েস্ট করেছেন সো দ্যাট দ্য কান্ট্রিজ দ্যাট আর নট গোয়িং টু রিটালিয়েট ইন দিস ওয়ার্ল্ড, হাউ ডু উই এক্সপেক্ট দিস থিং, যে রিটালিয়েট করলে বলছে ওয়াটারশেড এটা আরো বাড়তে পারে। অলরেডি কিন্তু চায়না, কানাডা এবং মেক্সিকো কিন্তু আপনি, হ্যাঁ মেক্সিকো এটা ডিপেন্ড করে কিন্তু কোভিড ভাই যেটা বললেন যে পাওয়ারের উপর না, ইকোনমিক পাওয়ারটা কতটুকু আছে, যেভাবে রেসপন্ড করেছেন হচ্ছে আপনার কানাডা এবং চায়না। মেক্সিকো হয়তো সেভাবে বলেন নাই, কিন্তু মেক্সিকো কিন্তু অনেক কিন্তু ফুটফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। এখন সবচেয়ে যেটা সমস্যা যেটা হচ্ছে আপনার দেখুন যে কানাডার ক্ষেত্রে, কানাডাকে নিয়ে কিন্তু আসলে যেটা মনে করি অনেক তো নেগেটিভ কথাবার্তা বলেছেন যে আস্কিং টু জয়েন এজ এ 51st স্টেট। কানাডার পজিশন কিন্তু আন্তর্জাতিকভাবে আপনি দেখবেন সবসময় কিন্তু একটা নিরপেক্ষ পজিশন, এবং কানাডা এই নিরপেক্ষতা কিন্তু একটা জায়গায় সবসময় কিন্তু হারিয়েছে, সেটা ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে। এবং ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সবখানে কিন্তু সে প্রোভাইড লাভ হয়েছে কি, তার কোনো কিন্তু লাভ হয় নাই, বরং আন্তর্জাতিকভাবে কিন্তু আমেরিকার জন্য দে পেইড দ্য প্রাইস। কিন্তু এবার কিন্তু দেখুন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে নতুন প্রাইম মিনিস্টার হি স্টুড আপ, এবং এর আগে কিন্তু আপনার ডেপুটি প্রাইম মিনিস্টার বোধহয় এক ভদ্র মহিলা আমি দেখলাম যে সে খুব জোরালোভাবে সে বক্তব্য রাখছেন যে কানাডার আপনি দেখুন কানাডা কিন্তু রিসোর্সের যা আছে, কানাডিয়ান শিল্ড যেটা বলা হয়, এটা কিন্তু ওরা দে আর নট এক্সপ্লোরিং ইট, তাদের কিন্তু এটি কিন্তু বিরাট একটা রিসোর্সেস। So they don't have to worry about it. They can go actually. They can also go for retaliation. So retaliation যে না করতে বলছে যে ট্রেজারি সেক্রেটারি, এটা তো আপনি ইউ ক্যানট এক্সপেক্ট ইট। আমি তো বসে থাকবো না প্রত্যেকটা। কারণ আন্তর্জাতিকভাবে যে সমস্যাটা হবে, কানাডাও ইনক্লুডেড, আপনি দেখবেন অলরেডি কিন্তু বলা হচ্ছে জাপান, কোরিয়া, ইভেন চায়না, ইভেন অস্ট্রেলিয়া. There might be a different kind of, trade, the polarization in the world. এবং আপনি দেখুন যে রাশিয়া, চায়না, because nobody is going to. United States is going to be already being isolated এবং already going to be too isolated. কারণ আপনি তার যে পার্টনার কান্ট্রি সেগুলোকে দেখেন, আপনার ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যে কান্ট্রিগুলো, সেখানে ইউকে কে বলছে 10%, অন্যগুলোর উপর 20%. That is a discriminatory things, right? এটা কিন্তু স্বাভাবিকভাবে সবাই নেবে। আমরা জানি ইউকে এর সাথে ইউএস এর রিলেশনশিপটা কিন্তু অলওয়েজ বলে যে আমরা উই আর ওয়ান পিপল, কিন্তু ন্যাটোতে তো কিন্তু শুধু ওই একটা কান্ট্রি না, ন্যাটোতে তো ওয়েস্টার্ন ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে, সেখানে তারাও কিন্তু এখন অলরেডি আমি যা দেখা শুরু করছি, জার্মানি, ইটালি, স্পেন, দে আর লুকিং ফর অলসো অল্টারনেটিভ।
এবং বারবার তো বলে দিয়েছে যে ন্যাটো যেটা এস্টাবলিশ করেছেন বা প্রতিষ্ঠিত হয়েছেন সেটা হচ্ছে রিপিং অফ দ্য ইউনাইটেড স্টেটস। এগুলো কিন্তু সিরিয়াসলি যে আপনি যে নিয়েছে তারা ন্যাটো কান্ট্রিজ গুলো, আমি কিন্তু তার কিন্তু দেখছি, আপনি হয়তো আজকে দেখবেন লিথুয়ানিয়া থেকে জার্মানি কিন্তু এখন চেষ্টা করছে তাদের 3 ব্রিগেড বোধহয় ব্যাটালিয়ন সেখানে কিন্তু অলরেডি কি করেছেন এবং সেখানে কিন্তু তারা ডিপ্লয় করতে যাচ্ছেন, বিকজ তারা দেখছে যে রাশিয়া যদি এভাবে ইউক্রেনকে নিতে পারে, জার্মানিকেও নিতে পারে, অন্যান্য ছোট কান্ট্রি, আপনি পোল্যান্ডের কথা মনে করেন, লাটভিয়ার কথা মনে করেন, এস্টোনিয়া, সো দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর দেয়ার ওন ওয়ে। লুকিং ফর ওন ওয়ে তো শুধু দেখছে না বা কি বলে যেন ডিপ্লয়মেন্ট দেখছে না, অলসো লুকিং ফর দ্য কমার্স অ্যান্ড ট্রেড। ট্রেড এন্ড কমার্স ইজ দ্য কি। আপনি যুদ্ধ করবেন না করবেন সবকিছুতে কিন্তু ওই যে আপনি বললেন একটু আগে যে যেগুলো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, যেগুলো ধনী কান্ট্রি, they can strongly stand up against this, কিন্তু উন্নয়নশীল দেশগুলো তো পারবে না। সো আমার মনে হচ্ছে নতুন যে পোলারাইজেশন গুলো হবে অর্থনৈতিকভাবে কমার্সের ক্ষেত্রে, এতে কিন্তু ইউনাইটেড স্টেটস আমার মনে হয় ইজ গোইং টু পে বিগ প্রাইস। So that's why, and Canada is also looking for all those exploring all those alternatives. And Canada is going to join with the new forces. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।